ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আপনাদের জন্য কিছু ভয়ঙ্কর ঘটনা থাকবে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে আবিদ হাসান, সবাই তাকে আবিদ বলে ডাকে। তো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা দিয়ে আজকে শুরু করব, তারই পাঠানো ঘটনা। তো শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল 1999 সালের দিকে। তখন আবিদের বয়স 9-10 বছর হবে, এরকম একটা সময়। আর তার গ্রামের বাড়িটা হচ্ছে যে শিবচর মাদারীপুর নদীর কাছেই তাদের বাড়ি। ওই সময়টাতে তাদের যে গ্রামটা ছিল একবারে অজপাড়া গ্রামের মতো। বিদ্যুৎ তো ছিলই না, কোনো পাকা রাস্তা ছিল না, সম্পূর্ণ মাটির রাস্তা ছিল, চিকন চিকন রাস্তাগুলা, এবং অনেক গাছগাছালি দিয়ে ভরা ছিল, এবং অনেক দূরে দূরে বাড়িঘর ছিল। আর গ্রামটা ছিল সম্পূর্ণ নীরবতা, একদম গা ছমছম করা একটা পরিবেশ ছিল গ্রামটার মধ্যে। তো আবিদের যে বাড়িটা ছিল, সে বাড়ির পাশে ছিল একটা নদী, এবং পেছন দিকটা ছিল একটা জঙ্গল, এবং সেই জঙ্গলটার মধ্যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতো। এবং সেই জঙ্গলের মাঝখানে একটা বড় একটা কড়ই গাছ ছিল, এবং কড়ই গাছটা অনেক বড় ছিল। অনেক বড় বলতে এতটাই বড় ছিল যে সেই কড়ই গাছটা ডালপালা ছড়ায় একদম তাদের বাড়ি উঠান পর্যন্ত চলে আসছে, এত বড় একটা কড়ই গাছ। তো ওই গ্রামের অনেকেই নাকি ওই জঙ্গলে ভয় টয় পাইছে, বা বিভিন্ন ধরনের কথা ওই জায়গায় প্রচলিত আছে গ্রামটার মধ্যে, যে কিছু একটা নাকি প্রায় সময় উড়ে এসে এখানে বসে। তো এইটা নাকি অনেকে লক্ষ্য করছে। এবং তাছাড়াও আরো অনেক ঘটনা আছে, কিন্তু আবিদেরা যেহেতু তাদের বাড়ির পাশে, সবসময় তাদের যাতায়াত ওইখানে, এবং তাদের কাছে এতটা বেশি একটা ভয়ের মনে হইতো না। যদিও জায়গাটা হান্টেড, কিন্তু ওরা সবসময় ওই জায়গায় যাতায়াত করতো, এই জন্য ওরা অভ্যস্ত হয়ে গেছিল। তো এরকমই একদিন সেই আবিদের বাবা, সে কোনো একটা কাজের কারণে ঢাকা চলে যায়। তার আসতে হয়তো 1 সপ্তাহের মতো সময় লাগবে, এরকম একটা সময়। তো বাড়িতে ছিল আবিদ এবং তার ছোট ভাই। তার ছোট ভাই একেবারেই ছোট ছিল, এবং তার মা, তিনজন বাড়িতে ছিল। এবং তার বাবা যাওয়ার প্রায় 2 দিন পরে ঘটে ঘটনাটা। সে ঘুমায় ছিল, তো হঠাৎ তার রাতে ঘুম ভেঙে যায়। তার একটু বাইরে যেতে হবে প্রস্রাব করার জন্য। তো সে তার মাকে কয়েকবার ডাকে, কিন্তু তার মা গভীর ঘুমে ছিল, যার কারণে তার মা শুনতে পায় নাই। এবং সেও কয়েকবার ডাক দিয়ে সে ভাবে যে মা যেহেতু ঘুমিয়ে আছে, তো আমি একাই যাই, মাকে ডিস্টার্ব করার দরকার নাই। তো ঘরের মধ্যে হারিকেন ছিল, সে সেই হারিকেনটা হাতে নিয়ে সে বাইরে যায়, এবং বাইরে গিয়ে তার কেমন যেন একটু গা ছমছম করতে থাকে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন, যেহেতু ছোট মানুষ, 9-10 বছরের মানুষ, তার মধ্যে আর কতটুকু বা সাহস থাকে। তো পরবর্তীতে তিনি তাদের ঘর থেকে নেমে, তাদের ঘরের পাশেই, উঠানের মধ্যেই বসেন প্রস্রাব করতে। ঠিক সেই সময় একটা দমকা হাওয়া এসে তার হাতে যে হারিকেনটা ছিল, হারিকেনটা নিভে যায়। যদিও হারিকেনটা অনেক কমানো ছিল, সে আর বাড়ায় নাই, তাই অল্প বাতাসেই হারিকেনটা নিভে যায়। কিন্তু তিনি বুঝতে পারেন যে বাতাসটা আসছে সেই কড়ই গাছটার দিক থেকে। যদিও কড়ই গাছের ডালগুলা তাদের উঠানের মধ্যে ছিল। তো তিনি লক্ষ্য করে দেখেন যে কড়ই গাছটা এত জোরে তুফান হইতাছে, মনে হইতাছে যে মনে হইতাছে যে কড়ই গাছটা ভেঙে যাবে, এরকম মনে হইতাছে, এতটা ঝড় তুফান। কিন্তু আশেপাশে কোথাও এরকম নাই, শুধু ওই কড়ই গাছটার মধ্যেই। তো তিনি সেখানে স্থির দাঁড়ায় যান, এবং সেদিকে তাকায় থাকেন। তো
হঠাৎ করে তিনি বুঝতে পারেন যে সেই কড়ই গাছ থেকে মানে ছোট ছোট ঢিল মারা হইতাছে তাকে লক্ষ্য করে, এবং ঢিল দু একটা এসে তার গায়ে লাগতাছিল, আশেপাশে পড়তেছিল এরকম। মানে তিনি অতটা ব্যথা পাইতেছিলেন না, কিন্তু ঢিল আসতেছিল তার মনে হইতাছে। তো তখন তিনি মানে চিন্তা করেন যে এই ঢিল কে মারে। তো তিনি আরো মানে ভালো করে দেখার জন্য সেখানে মানে একটু তাকায় থাকেন এক দৃষ্টিতে। তো হঠাৎ করে তিনি একটা দৃশ্য দেখতে পান, যে সেটা হচ্ছে যে সেই কড়ই গাছের ডালগুলার মধ্যে লাফায় লাফায় মানে কিছু একটা সাদা অবয়ব এসে মানে তাদের বাড়িতে যেই ডালগুলা আইসা পড়ছে সেই ডালের মধ্যে আইসা বসে। তো তিনি মানে তখন স্পষ্ট দেখতে পান যে একটা সাদা অবয়ব, মানে খাটো টাইপের মানুষের মতো, মানে চুলগুলা কোঁকড়ানো, অনেক বড় চুল, মানে মাথার মধ্যে ঝাঁকড়া চুলের মতো কোঁকড়ানো, এবং সেটার যে গায়ের মধ্যে পশম ছিল সেই পশমগুলা অনেকটা বড় বড় মানুষের চাইতে। স্পষ্ট তিনি চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলেন, এবং মুখটা কেমন যেন মানে জ্বলজ্বল করতেছিল, খুবই ভয়ঙ্কর বীভৎস। চোখগুলা মানে আগুনের মতো, আগুনের গোলার মতো মনে হইতাছে, দুইটা আগুনের গোলা ছোট ছোট। তো এইটা দেখে মানে সে চিৎকার করার চেষ্টা করে, এবং তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে খুবই ভয় পেয়ে যায়, এবং সে একটা কাজ করে, একটা পর্যায়ে সে একটা দৌড় দেয়, ঘরের দিকে একটা দৌড় দেয়। কিন্তু তার তখন সেন্স ছিল না, সে এতটাই জোরে দৌড় দিছে ভয়ের চোটে, সে মানে তাদের যে দরজাটা ছিল দরজার সাথে বাড়ি খেয়ে সেখানেই পড়ে যায়, এবং মাথায় মোটামুটি ভালোই আঘাত পায়। তো এই শব্দ শুনে তার মা লাফ দিয়ে ওঠে এবং এসে তাকে উঠায়, এবং তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু সে ভয়ের কারণে কিছু বলতে পারে নাই। তো পরবর্তীতে তার মা তাকে আস্তে আস্তে উঠায় নিয়ে বিছানায় শোয়ায়, এবং তার মা ভাবছে যে হইতে পারে ও হয়তো বাইরে যাওয়ার চেষ্টা করছিল, বা বাইরে গেছিল, হয়তো আসার সময় পিছলা খাইয়া পইড়া গেছিল, কারণ তাদের দরজার পাশে আবার মানে বালতি ভরে পানি রাখা ছিল। মানে মানে সারাদিন বিকালে মানে খেলা শেষ হইলে তারা যাতে হাত পা ধুইয়া যাতে ঘরে আসে এই জন্য। তো তার মা ভাবছে হইতে পারে যে ওই ভিজা ছিল, যার কারণে সে পিছলা খাইয়া পইড়া গেছে। তো পরবর্তীতে সে ঘরে আসে, সে সেদিনের রাতের মতো মানে ঘুমায়। তো ঘুমের ঘরে সে বারবার কেঁপে কেঁপে ওঠে, এটা তার মা লক্ষ্য করছে। তো যাই হোক, পরের দিন সকালে উঠে তার মাকে সে সমস্ত ঘটনা খুলে বলে যে তার সাথে এই ঘটনা ঘটছে, সে ভয় পেয়েছে। কিন্তু তার মা বিষয়টা অতটা পাত্তা দেয় না, তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তার মাথা মানে একটু কেটে গেছিল। তো যাই হোক, ওষুধ নিয়ে আসে, এবং তার সারা শরীর ব্যথা ছিল, আর তার শরীরে অনেক জ্বর আইসা পড়ে। তো পরবর্তীতে ওষুধ নিয়ে সে যখন বাড়িতে আসে, কিন্তু বাড়িতে আসার পরে যে তার মানে ওষুধ যেহেতু সে খাইছে, কিন্তু কিসের জ্বর কমবে, মানে কোনো জ্বর কমার কোনো নাম মাত্র নাই। মানে জ্বর আরো বেড়ে গেছে, এমনকি তার শরীর এতটাই গরম হয়ে গেছিল, যে এতটাই জ্বর উঠছিল যে তার পাশে যদি কেউ দাঁড়াইতো সেও মানে সেই গরমটা অনুভব করতে পারতো। তো পরবর্তীতে সে রাত হয়, তার মা হয়তো ভাবে যে হইতে পারে যে ওষুধ দিছে, হয়তো জ্বরটা মানে ওষুধ খাওয়ার কারণে বেড়ে গেছে, বেড়ে তারপরে আবার হয়তো কমে যাবে। মানে গ্রামে এই জিনিসটা বিশ্বাস করে। তো রাতের বেলা সে যখন শোয়, কিন্তু তার ঘুম আসতেছিল না, সে এই কাজ সেই কাজ হইতেছিল বারবার। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, কিরে ঘুমাস না কেন? তখন সে বলে যে আমার ঘুম আসতেছে না। তো তার মা এসে তার মাথায় একটু হাত বুলায় দেয়, এবং কপালটার মধ্যে একটু হাতায় দেয়। তো তার একটু ভালো লাগতেছিল, মানে কখন যে সে ঘুমায় গেছে এটা তার মানে মনে নাই। তো তিনি যখন ঘুমায় গেছেন, হঠাৎ মানে মাঝরাতের দিকে তার ঘুমটা ভেঙে যায়, এবং তার মনে হইতাছে যে কে যেন তাকে জড়ায় ধইরা আছে। তখন তিনি হয়তো ভাবলেন যে হইতে পারে যে তার মা তাকে জড়ায় ধইরা শুয়ে আছে। তো তিনি যখন মানে চোখটা খোলেন, তিনি দেখতে পান যে তার মা তার সামনের দিকে শুয়ে আছে, মানে তার মায়ের দিকেই মুখ করে সে শুয়ে আছে। অথচ তাকে পেছন থেকে জড়ায় ধরা হয়েছে, কিন্তু পেছনে কারো থাকার কথা না। মানে পেছনে ওই পাশটা মানে পুরা খালি ছিল, সে বিছানার একটা এক সাইডে ছিল।
কিন্তু যে জড়ায় ধইরা রাখছে তার শরীরটা অনেক ঠান্ডা এবং তার ঘাড়ের মধ্যে নিঃশ্বাস পড়তেছিল। কিন্তু সে বুঝতে পারতেছিল যে কোনো মানুষের শরীর এত ঠান্ডা হইতে পারে না। কারণ মানুষের শরীর তো অনেকটা গরম থাকে, কিন্তু তাকে যেভাবে জড়ায় ধরে রাখা হয়েছে অনেকটা ঠান্ডা, এবং সেই জিনিসটা যে নিঃশ্বাসটা পড়তেছিল তার শরীরে ঘাড়ের মধ্যে নিঃশ্বাসটা ছিল খুবই গরম নিঃশ্বাস। তো তিনি অনেকভাবে ছোটার চেষ্টা করেন বা ঘুরে দেখার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই নিজেকে নাড়াইতে পারতেছিলেন না। এমনভাবে শক্ত করে ধরে রাখা, এবং সে কয়েকবার চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু সে কোনো ধরনের শব্দও করতে পারতেছিলেন না। এরকম একটা অবস্থা তার সাথে হয়ে যায়। তো সে অনেক চেষ্টা করেও কোনোভাবে যখন শব্দ করতে পারতেছিলেন না, তো একটা পর্যায়ে এসে সে একটা সারা শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার দেয়। তখন তার মা লাফ দিয়ে ওঠে এবং সে দেখে যে সেই অবয়বটা নাই, এবং তাকে যে এতক্ষণ জড়ায় ধইরা রাখছিল ওরকম কোনো অনুভূতি তার হইতাছে না। তার মনে হইতাছে সে এখন সম্পূর্ণ ফ্রি। তখন সে তার মাকে এই বিষয়টাও খুলে বলে যে, "আমার সাথে এই ঘটনা ঘটলো এইমাত্র।" তখন তার মা একটু চিন্তিত হইয়া পড়ে যে আসলে তার বাবা বাড়িতে নাই। এখন সে একজন মহিলা মানুষ একা। পরবর্তীতে সে একটা কাজ করেন যে তার যে চাচি ছিল পাশের ঘর, তাকে ওই রাত্রে ডেকে এনে বলে যে সমস্ত ঘটনা, যে এই ঘটনা ঘটছে। পরবর্তীতে চাচি তাকে দোয়া দরুদ পড়ে ফু দিয়া দেয় এবং বলে যে, "আজকে রাতটা ঘুমাও, সকালে কবিরাজ নিয়ে আসবনে।" তো পরের দিন সকালে তাদের এলাকাতেই, তাদের কয়েকটা বাড়ির পরেই একটা কবিরাজের বাড়ি ছিল। তাকে নিয়ে আসে এবং সে বাড়িতে এসে তাকে দেখেই বলে যে তাকে তো জিনে আসর করছে। খারাপ একটা জিন তাকে আসর করছে। এখন এটা সরাইতে হবে, নাহলে তো ক্ষতি হয়ে যাবো। এটা শরীরের মধ্যে, রক্তের মধ্যে মিশা গেলে সমস্যা হয়ে যাবে। পরে আর এটাকে তাড়ানো সম্ভব হইব না। পরবর্তীতে তার মা বলে যে, "আসলে যা করার প্রয়োজন হয় আপনি করেন। ও কালকে রাত্রে যা অবস্থা করছে, ভয়ে আমি শেষ।" এটা তার মা বলে যে, "আপনি যেভাবে হোক ওকে সুস্থ করেন।" তো পরবর্তীতে সেই কবিরাজটা তাকে উঠানের মাঝখানে বসায় এবং তাকে চারিদিকে চক্কর দিতে থাকে। তাকে ঘুরে, ঘুরে চক্কর দিতে থাকে। চক্কর দিয়ে বিভিন্ন ধরনের দোয়া পড়তে থাকে, সূরা পড়তে থাকে, এবং সূরা পড়ে, পড়ে তার গায়ে ফু দিতাছিল আর তাকে চক্কর দিতাছিল তার চারপাশে। তো তার ভাষ্যমতে তাকে যখন এরকম ভাবে ঘুরে, ঘুরে ফু দিতাছিল, তার মনে হইতাছিল কে যেন তার শরীরে গরম পানি ছিটাইতাছে। আবার তার কাছে এটা মনে হইতাছিল যে কে যেন ঠান্ডা পানি তার শরীরে ছিটাইতাছে, এরকম মনে হইতাছে। তো এরকম ঝাড়ফুঁক করতে, করতে একটা পর্যায়ে সে স্বাভাবিক হয়। তার কাছে মনে হইতাছে যে এরকম লাগতাছে না। তখন সে একটু সুস্থ হয় এবং সেই কবিরাজ ২ টা তাবিজ তাকে দিয়ে যায়, এবং একটা তাবিজ সে নিজের হাতে তার বাম হাতে বেঁধে দেয় এবং আরেকটা তাবিজ তার কোমরে বেঁধে দেয় এবং পানি পড়া দেয় আর তেল পড়া দিয়ে যায়, এবং তাকে বলে যে ১ মাস পর্যন্ত ওই তেলটা সারা শরীরে মাখতে, এবং পানি পড়াটা ১ সপ্তাহ পর্যন্ত তাকে খাইতে বলে। তো তারপর থেকে তার সাথে আর এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। সে আস্তে, আস্তে সুস্থ হইয়া ওঠে। কিন্তু সে ওই কবিরাজের দেওয়া নিয়ম মতো সেই তাবিজটা অনেক বছর তার সাথে ধারণ করেন। পরে একটা সময়ে সেই তাবিজগুলা হারায়া যায়। সো ভিউয়ার্স, এই ছিল আবিদের ১ম ঘটনা, এবং পরবর্তী যেই ঘটনাটা শেয়ার করব আবিদেরই পাঠানো। এই ঘটনাটা ছিল তার এক নানা সম্পর্কে, তার মায়ের মামা, তার কাছ থেকে শোনা ঘটনা। তো এই ঘটনাটা মোটামুটি অনেক আগের একটা ঘটনা। তো এই ঘটনাটা যখন ঘটে মানে তখন তার নানা ছিল ইয়াং বয়সের, এবং সে তাদের যে গ্রামটা ছিল ওই গ্রামেই থাকতো। তবে ওই গ্রামের একটা বিল ছিল, অনেক বড় একটা বিল। সেই বিলের মধ্যে অনেক মানুষ যখন নতুন পানি আসতো মাছ ধরতে যেত। তো নানাও সেই কাজ করেন যে সে মাছ ধরতে যাবেন, এবং
বাজারে বইসা আড্ডা যখন দিতেন তখন তার এক বন্ধুকে তিনি বলেন যে সে মাছ ধরতে যাবেন। তখন তার বন্ধু বলে যে, "ঠিক আছে, সমস্যা নাই, আমি তোকে ডাকতে আসবো।" তো যেই বলা সেই কাজ। নানা বাড়িতে চলে আসে। খাওয়া-দাওয়ার পরে শুয়ে থাকে। তিনি অপেক্ষা করতেছিলেন যে তার বন্ধু আসলেই সে মাছ ধরতে যাবেন। তো একটা পর্যায়ে তার বন্ধু আসে। এসে ২-৩ টা ডাক দেয় তাকে। সে তাড়াতাড়ি বের হয়ে যায় এবং জাল আর একটা ঝুড়ি নিয়ে নেয় মাছ রাখার জন্য। তখন সে বের হইয়া বলে যে, "কিরে, তুই আইছস?" তো তার ওই বন্ধু বলে যে, "হ্যাঁ, আইছি, দেরি হয়ে গেছে। চল, চল, তাড়াতাড়ি চল।" তো এই বলে সে হাঁটা শুরু করে। তখন সেই নানাও তার পিছু, পিছু হাঁটতে থাকে এবং সে বিলের দিকে যাইতে থাকে। তো নানার কাছে মনে হইতেছিল যে সে তাকে ধরতে পারতাছিলেন না। তার সাথে হাঁটতে পারতাছিলেন না। সে যেন অনেক জোরে, জোরে হাঁটতাছে। এরকম তার কাছে মনে হইতেছে। তখন নানা হয়তো ভাবতাছেন যে হইতে পারে যে আমি অনেক আস্তে, আস্তে হাঁটতেছি। যেহেতু ঘুম থেকে উঠে আসছি, চোখে ঘুম, ঘুম ভাব। তো তিনি তার পিছু, পিছু হাঁটতে থাকেন। তো তিনি যখন সেই বিলের কাছাকাছি চলে যান, ঠিক তখন তিনি লক্ষ্য করেন যে আসলে তার সামনে যেই তার বন্ধুটি ছিল, সে আসলে বন্ধু না। মূলত তার যে পায়ের যেই পাতাগুলা ছিল, এগুলা উল্টা ছিল এবং এগুলা মাটি থেকে অনেকটা উপরে। সে অনেকটা ভেসে, ভেসে সামনের দিকে আগাইতাছে। তো এটা দেখে সে সেখানে থমকে দাঁড়ায়। তখন তিনি যখন থমকে দাঁড়ায়, সেই অবয়বটাও থমকে দাঁড়ায়। সে বলে যে, "কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, যাবি না মাছ ধরতে?" তখন নানা কি বলবেন? নানা বলেন যে, "হ্যাঁ, তুই যা, আমি আসতাছি। সমস্যা নেই, আমি আছি।" পরবর্তীতে সেই অবয়বটা তার দিকে পুরোপুরিভাবে ঘুরে তাকায় এবং বলে যে, "তুই কি মনে করছস? আমি কি কিছুই বুঝতে পারি নাই? তুই যে আমাকে দেখে ফেলছস, আমি তো তোরে ডাইকা আনছি।" তো এইটা বলে তার যে বন্ধুর রূপটা ছিল, সেই চেহারাটা আস্তে, আস্তে পরিবর্তন হইতে, হইতে একটা বীভৎস রূপ সেখানে ধারণ করে সে। এবং দেখতে খুবই ভয়ংকর। তার চেহারা একদম বীভৎস, যা মুখে বলার মতো না। এরকম একটা চেহারা, যার ২ টা শিং ছিল মাথার মধ্যে এবং দেখতে খুবই ভয়ংকর। তার মনে হইতাছিল চেহারাটা কেমন জানি একদম গদগদে ঘা থাকে না একদম? মানে বিচি, বিচির মতো, টিউমারের মতো, এরকম দিয়ে তার সারা শরীরটা ভরে যায়। তো এটা দেখে নানা মারাত্মক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চিৎকার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আসলে তার মুখ দিয়ে কোনো ধরনের শব্দ বের হচ্ছিল না। এটা হইতে পারে যে তার অতিরিক্ত ভয়ের কারণে, এবং এও হইতে পারে যে সেই অবয়বটারই, সেই ভয়ংকর জিনিসটারই একটা তারই করা হয়তো কিছু একটা। তো সে চেষ্টা করে অনেক, সেখান থেকে কিভাবে বাঁচা যায় চিৎকার করার চেষ্টা করেন, যে আশেপাশে তিনি দূরে দেখতে পারতেছিলেন যে অন্য মানুষ মাছ ধরতেছে, লাইটের আলো দেখতে পাচ্ছিলেন। তাই তিনি চেষ্টা করতেছিলেন যে একটু চিৎকার করলে যদি তারা এখানে আসে, কিন্তু তিনি কোনোভাবেই চিৎকার করতে পারতেছিলেন না। তার মুখ থেকে কোনো ধরনের শব্দই বের হইতেছিল না। আর সেই অবয়বটা তাকে বলে যে, "আজকে তুই কোনোভাবেই বেঁচে ফিরতে পারবি না। আজকেই তোর শেষ দিন।" এরকম কিছু একটা সে বলে। তো এই পর্যায়ে নানা একটা চিন্তা করেন যে আসলে মরি বা বাঁচি, চেষ্টা তো করতে হবে। তখন তিনি কোনো রকমে ঘুরে সেখান থেকে জোরে চিৎকার দিয়ে একটা দৌড় মারেন। তো এক দৌড়ে তিনি যখন সেই গ্রামের কাছে আবার চলে আসেন, ঠিক তখনই মানে কোনো একটা মানুষের মতো অবয়ব তার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং তিনি জ্ঞান হারান। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, তিনি তখন মানে তারই এক বন্ধুর বাড়িতে, ওই তাদের গ্রামেরই সেই বাড়িতে। পরবর্তীতে তিনি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং তারাও তাকে বলে যে তারা নাকি মাছ ধরতে যাইতেছিল, যে হঠাৎ করে চিৎকারের শব্দ পেয়ে তারা নাকি এই দিকটায় আসে দৌড়াইয়া, এবং এই দিকটাতে যখন ২ জন আসে, ওই ২ জনের মধ্য থেকে একজনের সাথে সে ধাক্কা খেয়ে সেখানে পড়ে গেছিল এবং অজ্ঞান হয়ে যায়।
পরবর্তীতে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে এবং তারপরের থেকে সেই নানা আর কোনোদিন কখনো মাছ ধরতে যাননি। মানে তিনি একেবারেই জিনিসটা বাদ দিয়ে দিছেন। তিনি শখ করেও কখনো মাছ ধরতে যান না। এটাই ছিল তার জীবনের ঘটে যাওয়া ঘটনা। যা আবিদকে তিনি বলছিলেন, সেই আবিদ আমাদের কাছে শেয়ার করছে। সো ভিউয়ার্স, যদি ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।